রবি প্রথম থেকেই খুব ধূর্ত ও চালাক প্রকৃতির ছেলে ছিল। কলেজে পড়ার সময় রীতা নামে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। রীতার বাবা মা বেশ বড়লোক। রবি মনে মনে সেই সম্পত্তির লোভ করত এবং এজন্যই রীতাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। রীতার সঙ্গে তার বিয়ে যখন প্রায় ঠিক হয়ে যায়, ঠিক তখনই তার পরিচয় হয় ঝিমলির সঙ্গে। ঝিমলি তার মাকে নিয়ে একটি বড় শহর থেকে এসেছিল। ঝিমলির সঙ্গে কথাবার্তা বলার পর রবি জানতে পারে সে কোটিপতি বাড়ির মেয়ে। বাবা মারা গেছে এবং মা ও মেয়ে একাই থাকে। আরে বাপরে, এটা তো একেবারে সোনার ডিম পাড়া মুরগি। ঋতিকাকে বিয়ে করতে গেলে ওর দাদা ভাই এসব এসব ঝামেলাগুলোকে পার করতে হবে। হয়তো কিছু টাকা পেতে পারি, কিন্তু পুরো সম্পত্তি আমার হয়ে যাবে। কিন্তু যদি এই ঝামেলাতে বিয়ে করি তাহলে পুরো সম্পত্তি আমার। আর মায়ের কি আছে, এখনই এত বয়স হয়ে গেছে, আর দুদিন পরেই মারা যাবে। তারপর তো সবকিছু আমারই হবে। বাবা, আজকে তো আমাদের দিতার বাড়িতে যাওয়ার কথা আছে। তুই ওকে ফোন করে তৈরি হয়ে থাকতে বল। আমরা একেবারে গিয়ে ওকে নিয়ে শপিং করতে যাব। বিয়ে তো আর মাত্র কয়েকটা দিনই বাকি। সবকিছু তাড়াতাড়ির মধ্যে করে নিতে হবে। মা, আজকে ওসব প্ল্যান ক্যান্সেল করে দাও। আজকে আমি একটু বাড়িতেই থাকতে চাই। প্ল্যান ক্যান্সেল করে দেব মানে? কিন্তু তুই তো নিজে বলেছিলিস আজকে আমরা শপিং এ যাব। হ্যাঁ মা, আমি বলছিলাম, কিন্তু এখন আমার কোথাও যেতেও ইচ্ছে করছে না। আর শোনো, বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করো না। আমি একটু প্রেসারের মধ্যেই আছি। এই মুহূর্তে আমি এসব নিয়ে ভাবতে চাইছি না। রবি, বিয়েটা ছেলে খেলা নয় যে আজকে ডেট ফাইনাল হয়ে গেলে কালকে তুই বসে বসে ভাববি। ওরা জানতে পারলে কি মনে করবে বলতো? ওফ মা, তুমি এসবের মধ্যে আমাকে জড়িও না। আমি তো বলছি, আমার এখন এসব নিয়ে ভাবনা চিন্তা করা বা মন মানসিকতা কিছুই নেই। যা হবে পরে দেখা যাবে। ঠিক আছে, তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। তোর বিয়ের জন্য আমি আরো তাড়াহুড়ো করে এখানে এসেছিলাম। ওখানে গ্রামে তোর ভাই একা রান্না করছে, আবার চাষবাস সামলাচ্ছে। বিয়ে যদি এখন না হয় তাহলে আমি কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরে যাব। এমনিতেও শহরে থাকতে আমার একদম ভালো লাগে না। তুমি অবশ্যই গ্রামে ফিরে যাও, কিন্তু এই মুহূর্তে না। মাসখানেকের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেলে আমি তোমাকে নিজে গ্রামে রেখে আসবো। এদিকে রীতা তার এবং রবির বিয়ের জন্য কেনাকাটা করে। বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়। অন্যদিকে রবির মন ঝিমলির প্রতি দুর্বল হয়। সে ঝিমলির সঙ্গে কথা বলে এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। রিয়েলি রবি, তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আমি তো কখনো বুঝতেই পারিনি যে তুমি আমাকে নিয়ে এতটা সিরিয়াস। জিমলি, তোমার কি মনে হচ্ছে আমি তোমার সঙ্গে নাটক করছি? আরে বাবা, আমি তোমার সত্যি সত্যি ভালোবাসি। তোমার জন্য আমি সবকিছু করতেও রাজি আছি। প্লিজ তুমি আমাদের প্রস্তাবটা মেনে নাও। আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। রবির কথা শুনে ঝিমলি বিয়ের জন্য রাজি হয়ে যায়। এদিকে রীতা রবির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রবি ঝিমলির সঙ্গে কোর্ট ম্যারেজ করে নেয়। এই খবর পেয়ে প্রতিভা দেবী গ্রামের বাড়িতে ফিরে যান। এদিকে রবি ও ঝিমলি গাড়িতে ওঠে এবং তাদের সঙ্গে সঙ্গে ঝিমলির মা সোমা দেবীও গাড়িতে উঠে বসেন। আরে ঝিমলি, আন্টি আমাদের সঙ্গে গাড়িতে উঠছে যে। আন্টি, আপনাকে কোথাও ড্রপ করে দেবো নাকি? বাবা, এই বয়সে আমাকে আর কোথায় ড্রপ করবে? আমি কি ড্রপ করার মতো মানুষ? আমি তোমাদের সঙ্গেই যাব। আমার মেয়েকে একা তোমার হাতে এভাবে আমি তুলে দিতে পারি না। নিজের হাতের তলায় রেখে মানুষ করেছি, এখন তো ওকে হুট করে নিজে থেকে আলাদা করে দিতে পারি না। অফকোর্স মম। দেখো রবি, আমিও মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি যেখানে যাব আমার মাও সেখানে যাবে। আজ থেকে আমার সঙ্গে সঙ্গে আমার মায়ের দায়িত্বও তোমাকে নিতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কি আর করা যাবে। শাশুড়িকে সঙ্গে নিয়ে জামাই বাড়ি যাচ্ছে, এই কথাটা রবির মাথায় কিছুতেই আসছিল না। রাত্রিবেলা যখন সবাই ঘরে পৌঁছায় তখন শাশুড়ি বলে, আমি তো টায়ার্ড হয়ে গেছি। তোমাদের বাড়ির লোকজন নেই নাকি গো? আমার মেয়ে এলো, তার গৃহপ্রবেশের জন্য কেউ এগিয়ে এলো না তো? আসলে আন্টি, আমি এখন এখানেই থাকি, তাই আপনি কাউকে দেখতে পাচ্ছিলেন না। ভিতরে আসুন, হাত পা ধুয়ে রেডি হয়ে নিন। অনুষ্ঠান না হয় না হলো, এমনিতে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে। এসব অনুষ্ঠান আমি মানি না। হ্যাঁ, সেটাও ঠিক কথা। এইসব আচার অনুষ্ঠান সব মধ্যবিত্ত মানুষদের জন্য ঠিক আছে। আমাদের মতো হাই সোসাইটিতে আমরা এইসব বিশ্বাসই করি না। যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি আমার জন্য একটু গরম গরম কফি এনে দাও। জার্নি করে এসে না কফি খেলে আমার ঠিক পোষায় না। আমি কফি করব? অফকোর্স, কফি তুমিই করবে রবি। আমরা এখানে নতুন এসেছি, আমাদের খাতির করা তোমার কর্তব্য। হ্যাঁ, বিয়ের পর কোথায় জামাই শ্বশুর বাড়ির আদর খায়, এখানে তো পুরো ব্যাপারটাই উল্টে যাচ্ছে। শাশুড়ি এসে জামাইয়ের বাড়ি আদর খাচ্ছে। হায় রে, সবই আমার কপাল। বড় লোকের মেয়েকে বিয়ে করেছি, কোটিপতি হব, একটু তো করতেই হবে। চল রবি, কাজে লেগে পড়। একা কফি খাইয়ে যদি সম্পত্তি নিজের নামে হয়ে যায় তাহলে ক্ষতি কি?
এসব চিন্তা ভাবনা করে রবি তার শাশুড়িকে কফি করে দেয়। দুদিন পর রবি এবং ঝিমলি হানিমুনে যাওয়ার প্ল্যান করে। সবাই মিলে প্যাকিং করে এবং বাড়ি থেকে বেরোনোর জন্য তৈরি হয়। হঠাৎ রবি লক্ষ্য করে তার শাশুড়ি মাও ব্যাগপত্র গুছিয়ে তৈরি হয়ে এসেছেন। মা, আপনি কি আজকে বাড়ি ফিরে যাচ্ছেন? আমরা ফেরা পর্যন্ত যদি আপনি এখানেই থাকতেন তাহলে ভালো হতো। রবি, তোমার কি মাথাটা খারাপ? আমি বাড়ি যাব কেন? আমিও তোমাদের সঙ্গে গোয়া যাচ্ছি। মানে আমাদের হানিমুনে আপনি যাবেন? এটা কি করে হয়? তুমি না একেবারে স্টুপিড। মা আমাদের সঙ্গে যাচ্ছে এটা তুমি বুঝতে পারছো না নাকি? আর শোনো, তুমি এভাবে বলছো কেন? কোথায় লেখা আছে গো যে আমার মা আমাদের হানিমুনে যেতে পারবে না? না, কোথাও লেখা নেই ঠিকই। ঠিক আছে, আপনি যখন যেতে চাইছেন তাহলে চলুন। চলো এবার বেরোনো যাক। হোটেলে গিয়ে রবি দুটো রুম বুক করে। রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাতে যাওয়ার সময় সবাই রুমের দিকে আসে। এমন সময় সোমা দেবী মেয়ে এবং জামাইয়ের ঘরে এসে বসে পড়েন। মা, আপনি ঘুমাবেন না? অনেক তো রাত হয়ে গেছে, রুমে চলে যান, একটু রেস্ট নিয়ে নিন। এমনিতেও আজকে অনেক টায়ার্ড হয়ে গেছেন। রবি, মা আমাদের সঙ্গে ঘুমাবে। তুমি দেখতে পাচ্ছ না এখানে এসে বসেছেন? এই অচেনা জায়গায় একটা আলাদা রুমে একটা বয়স্ক মানুষ কিভাবে থাকবে বলো তো? আমি ম্যানেজারকে বলে এই রুমে একটা বেডের ব্যবস্থা করতে বলেছি। এক্ষুনি সব ব্যবস্থা হয়ে যাবে। যাও তুমি ফ্রেশ হয়ে নাও, বেড এলে ঘুমিয়ে পড়বে। আমরা দুজনে ততক্ষণে এই বেডে ঘুমাচ্ছি, কেমন? এই বলে ঝিমলি এবং তার মা রুমের বড় বেডে আরাম করে ঘুমিয়ে যায়। রবি ম্যানেজারের অপেক্ষা করতে থাকে। প্রায় 3 ঘন্টা ধরে বারবার ফোন করার পর তাদের ঘরে একটি সিঙ্গেল বেড আসে এবং রবি তারপর ঘুমায়। সকালে যখন রবি ঘুমাচ্ছিল তখন তার কানে তার শাশুড়ি এবং স্ত্রীর কয়েকটা কথা ভেসে আসে। তুই যাই বলিস মা, আমার কিন্তু মনে হচ্ছে তোদের সঙ্গে আমার এই বেড়াতে আসাটা জামাইয়ের ঠিক পছন্দ না। আমি ভাবছি আজকে টিকিট কেটে না বাড়ি ফিরে যাব, আর আমার 50 কোটি টাকার সম্পত্তি আমি একটা অনাথ আশ্রমকে দিয়ে দেব। মা, আই এম সরি, প্লিজ তুমি রাগ করো না। আমি তো প্রথম ভাবতাম রবি সত্যি সত্যি আমাকে ভালোবাসে, কিন্তু এখন বুঝতে পারছি আমার ধারণাটা ভুল ছিল। আমিও ভাবছি তোমার সঙ্গে চলে যাব। আমি রবিকে ডিভোর্স দিয়ে দেবো। মা, এসব কথা কানে যাবার পর রবি ঘুম থেকে উঠে বসে। আরে বাপরে, 50 কোটি টাকার সম্পত্তি! 50 কোটিতে কতগুলো শূন্য হয় সেটাও তো আমি জানি না। না না, এভাবে এত বড় সুযোগ হাতছাড়া করলে চলবে না। ব্যাপারটা বিগড়ে যাওয়ার আগে আমাকে সবকিছু ঠিক করে নিতে হবে। রবি মুখ ধুয়ে তৈরি হয় এবং কফির কাপ নিয়ে শাশুড়ির কাছে যায় এবং তাকে দিয়ে বলে, এই দিন মা, আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি। আপনি তো কফি খেতে খুব ভালোবাসেন। কফি খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আজকে আমরা একটু অন্যদিকে বেড়াতে যাব। রিয়েলি রবি, তুমি মাকে নিয়ে সত্যি সত্যি বেড়াতে যেতে চাইছো? মা আমাদের সঙ্গে এসেছে, এটা নিয়ে তোমার কোনো আপত্তি নেই? তুমিও না অদ্ভুত ধরনের কথাবার্তা বলো। তোমার মা মানে আমারও মা, আর মায়েদেরকে নিয়ে বেড়াতে যেতে আপত্তি হতে যাবে কেন? রবির কথা শুনে মা ও মেয়ে দুজনেই খুব খুশি হয়ে যায়। কয়েকদিন পর তারা বাড়ি ফিরে আসে। এখানে এসে রবি বাড়ির সমস্ত কাজকর্ম করা শুরু করে। সকালবেলা উঠে শাশুড়ি বউয়ের জন্য চা করা, 10টায় ব্রেকফাস্ট করা, রান্না করা সব তাকেই করতে হতো। একদিন রবি বসে বসে টিভি দেখছিল। এমন সময় তার শাশুড়ি মা এসে বলে, রবি, আজকে তুমি আমার জন্য একটু বাটার চিকেন করো তো, অনেকদিন হয়ে গেল খাইনি। আমি তো সব রান্না করে ফেলেছি, এবার বাটার চিকেন কি করে করব? এমনিতেই রান্না করে করে আমার বিরক্ত লেগে গেছে। আচ্ছা রবি, বিয়ের আগে তো তুমি বলেছিলে যে তোমার হবি হচ্ছে রান্না করা, এখন যে আবার এইসব কথা বলছো? আরে না না, আমি তো এমনি বলছিলাম। বাটার চিকেন কি আর এমন ব্যাপার? তুমি যখন বলেছো তখন আমি এক্ষুনি যাচ্ছি। রান্না করতে করতে রবি কফি নিয়ে শাশুড়ির কাছে আসে আর বলে, মা, আপনার জন্য কফি। আচ্ছা মা, আপনাদের টোটাল প্রপার্টি কোথায় কোথায় আছে আর কার কার কি নামে আছে সব ঠিক করা আছে তো? আসলে কখন কার কি হয় তা বলা যায় না। আপনার পরে তো আপনার সমস্ত সম্পত্তি আমাদেরকেই দেখাশোনা করতে হবে। তাই ভাবছিলাম আগে থেকে সব ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকলে খুব ভালো হতো। হ্যাঁ মা, রবি ঠিকই বলেছে, আমাদের সম্পত্তিগুলো সব ঠিকঠাক করে নেওয়া উচিত। তুমি আজকেই বাড়ি থেকে কাগজপত্রগুলো আনিয়ে নাও, ওগুলো নিয়ে আমাদেরকে একবার বসতে হবে। ওকে, তাহলে তাই হোক। রবি, আজকে বিকেলে তৈরি থেকো, আমরা সবাই মিলে ওই বাড়িতে যাব আর কাগজপত্রগুলো নিয়ে আসবো। তোর কাকুদের সঙ্গে কিছু কথা আছে, সেগুলো ক্লিয়ার করে নিতে হবে। এতগুলো সম্পত্তি এভাবে রবির নামে হতে চলেছে, এই কথা ভেবে রবির আনন্দের সীমা থাকে না। সে দুপুরে সবার জন্য ভালো ভালো রান্না করে এবং সবাইকে আন্তরিকতার সঙ্গে খাওয়ায়। বিকেলে সবাই তৈরি হয়ে প্রপার্টির কাগজ নিতে যায়। ও বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে নিরঞ্জন বাবু নামে এক ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়ে আসেন। আরে তোমরা আবার ফিরে এসেছো? তোমাদেরকে আমি কতবার বলেছি না তোমরা এখানে আসবে না? এবারে কিন্তু আমি পুলিশ ডাকবো। বাড়িতে ঝামেলা করতে এসেছো? নিরঞ্জন বাবুর কথা শুনে রবি খুবই অবাক হয় এবং বলে, এসব আপনি কি বলছেন? এটা তো এনাদের বাড়ি, আপনি এনাদেরকে এখান থেকে চলে যেতে বলছেন কেন?
এনাদের বাড়ি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরা দুই মামি আমার বাড়িতে কাজ করতো। এখানে চুরি করে ধরা পড়ে যেতে আমি ওদেরকে পুলিশে তুলে দিয়েছিলাম। সেখান থেকে পালিয়ে এসে আমার বাড়িতে আবার ঢুকেছিল। এদের মানসিক অবস্থা ঠিক নেই। নিরঞ্জন বাবুর কথা শুনে রবির মাথা ঘুরতে থাকে। সে ঝিমলি এবং সোমা দেবীর দিকে তাকায়। তারা দুজনেই রবির দিকে তাকিয়ে হাসছিল। তাদের দুজনকে দেখে স্বাভাবিক বলে মনেই হচ্ছিল না। রবি, তুমি ওনার কথা বিশ্বাস করো না তো। রবি, তুমি ওনার কথা বিশ্বাস করো না। উনি একজন ফ্রড। যাই হোক করে আমাদের বাড়িটা ফিরিয়ে নিতেই হবে। তুমিও না একেবারে পাগল। পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও তুমি এই দুটো মামিয়ের পাল্লায় পড়ে গেলে। এতদিন ধরে এদের সঙ্গে আছো, তোমার একবারও মনে হয়নি যে এরা স্বাভাবিক না? আমি যখন এদেরকে চাকরিতে রাখি তখন আমিও বুঝতে পারিনি। একবার আমিও আমার পরিবারকে নিয়ে বেশ কিছুদিনের জন্য বাইরে যেতাম, আর তখন এরা এই বাড়িটাকে নিজের বাড়ি বলে লোকজনকে বলে বেড়াতো। হয়তো এইরকমই কোনো সময় তোমাদেরকে ফাঁসিয়েছে। শুধুমাত্র মানসিক ভারসাম্যহীন বলে পুলিশে এদেরকে ধরে রাখেনি, না হলে এরা জেল থেকে ছাড়া পেতই না। রবি, তুমি ওনাদের কথা বিশ্বাস করো না। উনি একজন ফ্রড। এই বাড়িটা আমাদের। যাই হোক করে আমাদেরকে বাড়িটা ফিরিয়ে নিতেই হবে। একদম ঠিক কথা। এই 50 কোটি টাকার সম্পত্তি আমার। এরা আমার বাড়ির চাক। আমি আজকেই পুলিশের কাছে যাব, এদের নামে কেস করব। এই বলে নিরঞ্জন বাবু ঘরের ভেতর থেকে একটি বন্দুক নিয়ে আসেন। ভয় পেয়ে দুই মা মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। রবি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ঘটনা দেখে। এসব কথা শুনে রবির আর কিছুই বলার ছিল না। সে ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এই সবই তার নিজের পাপের ফল। অত্যাধিক লাভ করার ফলে সে একটা মেয়েকে অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছিল এবং এই সব আজ তার কাছে ফিরে এসেছে। কথাই বলে না, যেমন কর্ম তেমন ফল। এখান থেকে আমরা সেই শিক্ষাই পাই। তাই আমাদের উচিত সব সময় ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া। বৈশাখী তার স্বামী রাজীব বাবু ও দুই ছেলে অনিমেষ ও মদনকে নিয়ে রায়পুর গ্রামে বসবাস করে। অনিমেষ বাবুর বয়স বাড়ার কারণে সে আর কোনো কাজই করতে পারত না। সে সবসময় বাড়িতেই বসে থাকতো, আর তার দুই ছেলে ফ্যাক্টরিতে কাজ করে। বড় ছেলে অনিমেষকে কাজের জন্য মাঝে মাঝে শহরে যেতে হতো। এরকমই ভাবে তাদের দিনগুলো খুব ভালোভাবেই কাটছিল। এমনই একদিন বৈশাখী দেবী অনিমেষকে বলে, বাবা অনিমেষ, শোন না, তোর সঙ্গে না আমার একটা কথা ছিল। দেখ, আমি আর তোর বাবা তোর জন্য 3টে মেয়েকে পছন্দ করেছি। এবার তুই ফটোগুলো দেখে বল তোর কোনটা পছন্দ। মা, তুমি আবার বিয়ে নিয়ে পড়েছো? আমি এখন বিয়ে করতে পারবো না, কারণ এখন অনেক কাজ আছে আমার। আরে বাবা, আমি কি তোকে এখনই বিয়ে করতে বললাম নাকি? তুই শুধু ফটোগুলো দেখে বল কোনটা তোর পছন্দ, ব্যাস, আর কিছুই করতে হবে না। মায়ের কথাতে অনিমেষ 3টে ফটো ভালো করে দেখতে থাকে, কিন্তু তবুও অনিমেষ চুপ করে থাকে। ধুর, তোকে কিছু বলাটাই ভুল হয়েছে আমার। আচ্ছা দেখ, এই মেয়েটাকে দেখ, এর নাম অনিতা। খুব সুন্দর দেখতে, তাই না? তাহলে আমি কি এই মেয়েটার বাড়ির লোকের সঙ্গে কথা বলি? আচ্ছা ঠিক আছে মা, আমি এখন আসছি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। এই বলে অনিমেষ কাজে চলে যায়। বৈশাখী দেবীরও অনিতাকে খুব ভালো লাগে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন বৈশাখী দেবী আর অনিমেষ দুজন মিলে অনিতাকে দেখতে অনিতাদের বাড়িতে যায়। অনিতাকে দেখে বৈশাখী দেবী বলেন, দিদি, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা আর বেশি দেরি করতে চাই না। কি মা অনিতা, তুমি বাড়ির কাজকাম সব কিছু পারো তো? দিদি, আমার মেয়ে তো অনেকই সংস্কারী, সব কিছু পারে। বাড়ির কাজকাম তো আমাকে করতেই হয় না, আমার মেয়েই সব কিছু করে নেয়। ওর বাবাকে তো কতবার বলেছিলাম বাড়িতে কাজের লোক রাখার কথা, কিন্তু আমার মেয়ে তো কাজের লোক রাখতেই চায় না, বলে যে সব কাজ আমিই করে ফেলবো। বাহ, তাহলে তো খুব ভালো কথা। যাক, শুনে খুব খুশি হলাম। তাহলে আমাকে আর আমাদের বাড়ির কাজ কিছুই করতে হবে না। এবার আমার নতুন বৌমা বাড়ির কাজ করবে সব। আর হ্যাঁ বৌমা, তুমি এখন থেকেই যে এত বড় ঘুমটা দিয়ে রয়েছো, যাক, এটা দেখে আমার আরো বেশি ভালো লাগলো। কারণ আমার বিয়ের পর থেকে আমিও ঠিক এত বড়ই ঘুমটা দিয়ে থাকতাম। আসলে দিদি, আমার মেয়ে তো একটু বেশি লজ্জাটে, তাই জন্যই এত বড় ঘোমটা দিয়ে থাকে। এভাবেই কথাবার্তা বলতে বলতে তারা দুই পক্ষ মিলে বিয়ের একটা তারিখ ঠিক করে ফেলে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। কিছুদিন পর অনিতার সঙ্গে অনিমেষের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিনও অনিতা অনেক বড় ঘোমটা দিয়েছিল। ঘোমটা দেওয়ার কারণে তার অনেকেই প্রশংসা করছিল। বিয়ের পর অনিতা নতুন শ্বশুরবাড়িতে আসে। এসে অনিতা ঘোমটা মাথা থেকে তুলতেই চায় না।
তখন এইসব দেখে অনিমেষের দুই বন্ধু বলে, অনিমেষ, তোর বউ কত লজ্জাটে। দেখ দেখ, আমাদেরকেও মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। আরে বৌদি, আমাদের মুখ দেখালে কোনো অসুবিধা নেই, হা হা হা। তুমি তো আমাদের বৌদি, মায়ের সমান। আরে তুই তো শুধু শুধু বৌদিকে এত জ্বালাচ্ছিস কেন? অনিমেষ দেখ, তোর বউকে শুধু শুধু রাগানোর কথা বলছি। আরে চুপ কর, এখন বলবো না তো কখন বলবো? তুই আর কি করছিস, তাতেও রেগে যাবে। আরে না না, রাগ কেন? তোরা তো ইয়ার্কি করছিস, তোরা করবি না তো কে করবে? আরে সত্যি আমার বউ খুব লজ্জাটে। এইসবই কথাবার্তা বলছিল আর তার সকল বন্ধু মিলে হাসাহাসি করছিল। এরকমই ভাবে দেখতে দেখতে রাত প্রায় অনেকটাই হয়ে গিয়েছিল। রাতেবেলা অনিমেষ অনিতাকে নিয়ে নিজের রুমে চলে যায়। অনিতা তখনও নিজের ঘোমটা সরাচ্ছিল না। আর এরকমভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে অনিতা ফ্রেশ হয়ে রান্নাঘরে আসে। তারপর বৈশাখী দেবী তাকে বলে, বৌমা, এরকমভাবেই সবসময় মাথায় ঘোমটা দিয়ে থেকো। এরকম ঘোমটা দিয়ে থাকলে সকলে তোমার আরও প্রশংসা করবে। আমি যখন প্রথম এসেছিলাম তখন আমার শাশুড়ি মা তো আমার মাথা থেকে ঘোমটা সরাতেই দিত না। আর এখনকার বউদের তো মাথাতে ঘোমটাই থাকে না। যাক, তুমি যে আমার মাথায় ঘোমটা দিয়েছো এটাই অনেক। এরকমভাবেই থেকো কেমন? এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায়। তারপর অনিতা চা নাস্তা বানিয়ে শাশুড়ি মা এবং শ্বশুরমশাইকে দেয়। এরকমভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন অনিমেষ কাজে বার হচ্ছিল, ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে। তারপরে ফোনের ওপাশ থেকে অনিমেষের বস বলে, হ্যালো অনিমেষ, আসলে কাজের জন্য একটু শহরে যেতে হবে। আর হ্যাঁ, ওখানে আমাদের একটা ফ্যাক্টরি রয়েছে, ওখানে কিছুদিন তোমাকে থাকতে হবে। কয়েকদিন বলতে প্রায় 1 বছরের কাছাকাছি তোমাকে থাকতে হবে ওখানে। ওখানে অনেক লোকের চাপ হয়ে গেছে, তাই জন্য তোমাকে ওখানে পাঠাচ্ছি। স্যার, আমার কোনো ব্যাপার নেই, আমি এখানে যেমন কাজ করি ওখানেও তেমনভাবেই কাজ করে যাব। ওখানে আমার কোনো প্রবলেম হবে না। এই বলে অনিমেষ ফোন রেখে দেয়। অনিমেষের কথা শুনে বৈশাখী দেবী অনিমেষকে জিজ্ঞেস করে, কি রে, কি ব্যাপার? তোর মুখটা এরকম হয়ে গেল কেন? বস কি বললো? মা, কি আর বলবো অনিতা, তোমার কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই কদিনের মধ্যে বিয়ে হতে না হতেই আমাকে শহরে চলে যেতে হচ্ছে, প্রায় 1 বছরের কাছাকাছি। কি অনিমেষ, তুমি শহরে চলে যাবে? তাহলে আমি কিভাবে থাকবো এখানে? বিয়ে তো মাত্র আমাদের কদিন হলো। তুমি এক্ষুনি আমাকে এভাবে রেখে বাইরে চলে যেতে পারো না। মা দেখুন না, আপনার ছেলে কি বলছে। অনিতা বৌমা, আসলে ওকে না এরকম ভাবেই বারবার শহরে যেতে হয়। তুমি ভেবো না, আমরা সকলেই তোমার অনেক যত্ন খেয়াল রাখবো। আর হ্যাঁ অনিমেষ, তুই একটু তাড়াতাড়ি ফিরে আসিস বাবা, কারণ বৌমাকে এভাবে একা ছেড়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। কিন্তু তোর কাজের জন্য আমি তোকে বারণও করতে পারছি না। না হ্যাঁ মা, কাজ শেষ হয়ে গেলেই আমি বাড়ি ফিরে আসবো, তুমি কিছু চিন্তা করো না। এই বলে সেদিনই অনিমেষ ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। শহর থেকে বাড়ির জন্য টাকা পয়সা পাঠাতো এবং যোগাযোগ তো রাখতই, কিন্তু তবুও অনিতার মন ভরত না। এরকমভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। অনিতা তার ছোট দেওরের সঙ্গে কথাবার্তা এবং ওঠা বসা করতে শুরু করে। যতদিন যাচ্ছিল অনিতা তার ছোট দেওরের সঙ্গে বেশি কাছাকাছি চলে আসছিল। মদনও বৌদির সঙ্গে হাসি ঠাট্টা করত। এসব নিয়ে মদনের মা বাবা মদনকে কোনোদিনই কিছু বলতো না, আর তারা এইসব বিষয়ে কিছুই জানতো না। এরকমইভাবে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এখন অনিতার মনের ভিতরে মদনের জন্য ভালো লাগা শুরু হয়। মদন কাজ থেকে একটু দেরি করেই বাড়ি ফিরত, আর অনিতা তার জন্য রোজ রোজ অপেক্ষা করত। এমনই একদিন, বৌদি, তুমি আমার জন্য বসে আছো? আমি তোমাকে কত করে বলেছি তুমি খেয়ে নেবে, আমার আসতে দেরি হয়। আবার এতক্ষণ কেউ কি না খেয়ে বসে থাকি? মদন, তুমি তো জানো তুমি না খেলে আমি খাই না। আর তোমার সঙ্গে খাওয়া তো আমার অভ্যাস হয়ে গেছে, তাই তুমি না আসলে একসঙ্গে না খেলে আমার তো হয়ই না। আচ্ছা আচ্ছা, চলো, বেশি দেরি করো না। মা বাবা তো কখন খেয়ে ঘুমিয়ে পড়েছি, এবার তুমিও খেয়ে নাও আর আমাকেও খাবারটা দিয়ে দাও। এই বলে অনিতা মদনকে খাবার বেড়ে দেয়। তারপর তারা দুজন মিলে একসঙ্গে খাবার খেয়ে যে যার রুমে ঘুমাতে চলে যায়। অনিতা নিজের রুমে শুয়ে শুয়ে মনে মনে ভাবতে থাকে, অনিমেষ আমার কিছুই শখ আশা পূরণ করতে পারছে না। এত দূরে থাকলে কিভাবে আমি ওকে আমার মনের কথাটা বলবো? এরকম ভাবে যে আমার একদমই ভালো লাগছে না। এখন এই মদনই আমার আশা এবং শখ মেটাতে পারে। আমি জানি মদন আমার অনেক খেয়াল রাখে, অনিমেষের থেকেও বেশি খেয়াল রাখছে। এইসব ভাবনা চিন্তা করতে করতে অনিতা ঘুমিয়ে পড়ে। এরকমভাবেই প্রায় প্রতিদিন অনিতা মদনের সঙ্গে খাবার খেত আর তার সঙ্গে টাইম স্পেন্ড করত। দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এদিকে তাদের দুজনের মধ্যে অন্য একটা সম্পর্ক গড়ে উঠেছিল। অনিতা নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে একদিন মদনের কাছে যায় আর তাকে তার নিজের মনের কথাটা বলে দেয়।
তখন মদনও তার কাছে এগিয়ে আসে আর সে বলে, বৌদি তোমাকে আমার খুব ভালো লাগে, কিন্তু এই কথাটা দাদা শুনলে তো আমাকে মেরে ফেলবে। বৌদি এইগুলো কি আমার ঠিক হচ্ছে? ওহো মদন, তুমি তোমার দাদাকে নিয়ে চিন্তা করো না তো। তোমার দাদা আমাকে নিজের সময়টুকুও দিতে পারছে না, আর তুমি তো আমাকে কত ভালোবাসো, আর আমিও তোমাকে কত ভালোবাসি, তাও তুমি তোমার দাদার ভয় পাচ্ছ। মা বাবা জানতে পারলে কিন্তু অনেক খারাপ হবে। মদনের এত কথাতেও অনিতার কোনো কিছুই মনে হচ্ছিল না। অনিতা শুধু নিজের কথাই ভাবছিল। এরকম ভাবেই সেদিনের পর থেকে অনিতা আর মদন একে অপরের অনেকটা কাছে চলে আসে, আর তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। এরকম ভাবেই প্রায় 7-8 মাস কেটে যায়। একদিন বৈশাখী দেবী বলে, বৌমা আমি ভাবছি এবার ছোট ছেলের বিয়েটা সেরে ফেলবো। কি বলিস রে মদন, তুই রাজি আছিস তো বিয়েতে? মদন বিয়ের কথা শুনে অনেকটা ঘাবড়ে যায়। তখন মদন অনিতার দিকে তাকিয়ে থাকে। অনিতা ইশারাতে বিয়ে করতে না বলে দেয়। তখন মদন একটু ঘাবড়ে গিয়ে বলে, মা বাবা আসলে আমি এখন বিয়ে করতে চাই না। চুপ কর, এত বয়স হতে চললো আর এখনো বিয়ে করতে চাস না? এরপরে বুড়ো হয়ে গেলে তোকে আর কোনো মেয়ে বিয়ে করতেই চাইবে না। আমি ওই পাশের গ্রামের মালিনীকে তোর জন্য পছন্দ করেছি। মালিনী খুবই ভালো মেয়ে, আর তোর সঙ্গে খুব ভালো মানাবে। এই কথাবার্তা যখন হচ্ছিল তখন অনিতা সেখান থেকে রেগে চলে আসে। অনিতাকে চলে যেতে দেখে মদন বুঝতে পেরে যায় যে সে অনেক রেগেই সেখান থেকে চলে গেছে। এরকম ভাবেই দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। বৈশাখী দেবী আর বৈশাখী দেবীর স্বামী মালিনীর বাড়িতে গিয়ে বিয়ের কথাবার্তা ঠিক করে আসে। এদিকে অনিমেষও বিয়ে করতে চলে আসে। বিয়ের 2 দিন আগে অনিমেষ বাড়িতে আসতে অনিতা একদমই খুশি হয়নি। অনিতা মদনের বিয়ে হয়ে যাবে বলে সে অনেক কষ্ট পাচ্ছিল। তেমনই একদিন অনিতা যখন তার রুমে ছিল তখন মদন তার কাছে যায় আর বলে, বৌদি আমাকে তুমি ক্ষমা করো, মা বাবার জোর জবরদস্তি আমার বিয়ে দিয়ে দিচ্ছে, আর মা বাবার উপরে আমি কোনো কথা বলতেই পারবো না। আর হ্যাঁ, দাদা আমাদের এই সম্পর্ক ব্যাপারটা কিছুই জানবে না, আর আমি দাদাকে কোনো রকম ভাবে কষ্ট দিতে চাই না। মদন এ বিয়ে তুমি কোনো মতেই করবে না। দেখো, তুমি শুধু আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি। মদন আর অনিতা যখন এসব কথা বলছিল তখন অনিমেষ দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছুই শুনতে পাচ্ছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। নিজের মনের ভিতরে একদম চুপ করে গিয়েছিল। দেখতে দেখতে মদন আর মালিনীর বিয়ের দিন চলে আসে এবং তাদের বিয়েও হয়ে যায়। মদন মালিনীকে বিয়ে করে নতুন শ্বশুরবাড়িতে নিয়ে চলে আসে। বৈশাখী দেবী নতুন বৌমাকে বরণ করে বাড়ির ভিতরে তোলে। আরে আরে, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম মালিনী, রান্নাঘরেতে দুধের গ্লাসটা রাখা রয়েছে, ওটা তোমাকে আজকে ছোটদাকে খাওয়াতে হবে। যাও তুমি দুধের গ্লাসটা নিয়ে আসো। অনিতা মালিনীকে দুধের গ্লাসটা আনতে পাঠিয়ে দেয়। তারপর অনিতা নিজে মদনের রুমে চলে যায় আর মদনের সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে। এ কি, এ তুমি কি করছো? এখনই যদি মালিনী চলে আসে আমাদের খারাপ ভাববে। তুমি এখানে কিসের জন্য এসেছো? এক্ষুনি চলে যাও এখান থেকে। মদনের কথা শেষ হতে না হতেই মালিনী সেখানে চলে আসে। মালিনী বৌদিকে এরকম অবস্থায় দেখে তার হাত থেকে দুধের গ্লাসটা পড়ে যায়। দুধের গ্লাস পড়ে যাওয়ার শব্দ শুনে সেখানে সকলেই ছুটে আসে। অনিমেষ, বৈশাখী দেবী এবং অনিমেষের বাবা তারা সকলেই মদন এবং অনিতার এরকম ব্যবহার দেখে। বৈশাখী দেবী খুব রেগে যায়। তখন বৈশাখী দেবী অনিতাকে আর মদনকে অনেক কথাবার্তা শোনাতে থাকে। তারপর অনিতা নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়ে নেয় আর মদনও ক্ষমা চেয়ে নেয়।